স্বাগত জানাচ্ছি খাদেনগঞ্জ সেগমেন্ট থেকে। সাথে আছে আমি শামীম জাহেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি অর্থনীতির নানা বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় গহনার বাজার। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি ডাক্তার দিলীপ রায় এবং বাংলাদেশ জুয়েলারি প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নিই একটি প্রতিবেদন। একটা সময় ছিল যখন ঈদ আসলেই তরুণীরা স্বর্ণের দোকানে ভিড় করতেন। স্বর্ণের মূল্য বৃদ্ধি আর বাজারে বিকল্প গহনা আসায় সে ভিড় এখন চোখে পড়ে না। তার বদলে রূপা মেটালের উপর পুঁতি পাথরের জয় জয়কার এখন। ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের কালেকশনই তোলা হয়। তার মধ্যে মনে করেন এখানে আপনার দুবাইয়ের যে তাইবা কোম্পানির এই নেকলেসগুলো, রাজকোটের জিনিস আছে এবং আমাদের নিজস্ব তৈরি জিনিসও আছে। মোটামুটি প্রথম দিকে তেমন একটা না পেলেও এখন টুকটাক বোঝা যাচ্ছে যে কাস্টমার উঠতেছে এবং আমাদের থেকে কিছু কিনতেছে। রং বেরঙের পাথর, মুক্তা আর পুঁতি বসানো কারুকার্যময় সব গহনা বেশিরভাগই আমদানি করা হয় কোরিয়া, থাইল্যান্ড ও ভারত থেকে। তবে এবারে ঈদে ভারতের রাজস্থানী ও জয়পুরি জুয়েলারির প্রাধান্য বেশি। সব সময়কার চুড়ি, কানের দুলের পাশাপাশি ঈদে আংটি, ব্রেসলেট, পাইলের চাহিদাও প্রচুর বলে জানালেন বিক্রেতারা। স্টেপে সেগুলো চলতেছে, অ্যাংলেট চলতেছে, ব্রেসলেট, কানের দুল এগুলো খুব বেশি চলতেছে। মোটামুটি কালার ম্যাচিং করে মানুষ এগুলো খুব বেশি নিতেছে। ইন্ডিয়ান, চায়না, তারপরে আপনার কোরিয়ান, থাইল্যান্ডেরও কিছু ব্যান আছে এবং কাঁকড়া আছে, পায়েল আছে, আবার আপনার কানের দুল আছে, এগুলো অনেক চলে আমাদের। গহনা ছাড়া ঈদের স্বাদ যেন অপূর্ণ থেকে যায়, তাই মানানসই গহনাটি যাচাই বাছাই করে বেছে নিচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে কেনার প্রতি তরুণীদের আগ্রহ বেশি। এখন ম্যাক্সিমাম পোশাকের সাথে আমরা ম্যাচ করেই পরি, যাতে আমাদের দেখতে সৌন্দর্যটা আরো বাড়ে। এই তো ছোট একটা ড্রেসের সাথে ম্যাচ করে অর্নামেন্টস আর ঘড়ি, জাস্ট আর কিছু। এবারে ঈদে গহনার ক্ষেত্রে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল দেখা যাচ্ছে। প্রচলিত গহনা ছেড়ে ভিন্ন ধাঁচের গহনার প্রতি ক্রেতারা ঝুঁকছেন বেশি। নাজমা মনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমরা প্রতিবেদনটি। জনাব আনোয়ার হোসেন, আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে বিষয়টা যে গহনার বাজারে বর্তমানে কি অবস্থা। মূলত গহনার বাজার বলতে বুঝি আমরা স্বর্ণের অলংকার। সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বেড়ে যাওয়াতে স্বর্ণ অলংকার বেচাকেনাতেও একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তো এই বিষয়ে আপনি আমাদের কিছু বলুন। ধন্যবাদ শামীম সাহেব। অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশই না, স্বর্ণের বাজার সারা পৃথিবীতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম একটা মন্দাভাব দেখা যাচ্ছে। কারণ হলো অস্বাভাবিকভাবে সারা পৃথিবীতেই স্বর্ণের দাম বেড়ে যাবার ফলে। আর বিশেষ করে আমাদের দেশে তো এমনি আগে থেকেই স্বর্ণের বাজারটা ছিল পরিমাণ মতো, যেটা খুব বেশি বলা যাবে না। তারপরে দেশের মানুষ স্বর্ণের প্রতি একটা দুর্বার আকর্ষণ থাকে মহিলাদের, সেইটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে এইখানে বাইং ক্যাপাসিটিও আমাদের ওই রকম ইমপ্রুভ করে নাই, যার জন্য আমাদের এখানে একটু প্রভাব ফেলেছে স্বর্ণের বাজারে। তো এইটা একমাত্র যদি আবার ওই রকম রেঞ্জে আসে অথবা আমাদের বাইং ক্যাপাসিটি যদি বাড়ে, তাহলে হয়তো এখানে আরেকটু ইমপ্রুভ হতে পারে। ডাক্তার দিলীপ রায়, আপনিও দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত। সাম্প্রতিক সময়ে এই যে দাম ওঠা নামা, এবং দাম আসলে বাড়ছে, ওঠা নামা ঠিক না, সেক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়েছে? আসলে ব্যবসায়ী তো প্রভাব স্বাভাবিক। স্বর্ণটা তো আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে দামেরটা এখানে নির্ধারণ হয়ে থাকে। যেহেতু আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এবং সম্প্রতি আপনারা বেশ কয়েক বছরের ভিতর লক্ষ্য করেছেন যে স্বর্ণের বাজার এখন আকাশচুম্বী হয়ে গেছে। আকাশচুম্বী। এক ভরি স্বর্ণের দাম এখন 56,400 টাকা। স্বাভাবিক কারণেই ক্রেতার সংখ্যা কমে গেছে। আর ক্রেতা না থাকলে ব্যবসায়ীদের যে অবস্থা হয়, সেই কারণেই আন্তর্জাতিক বাজারে ভলিউমটা কমে যাচ্ছে। এবং আগে ধরেন মানুষের স্বর্ণ তো আমাদের একটা রীতি সংস্কৃতির সাথে জড়িত, কিন্তু এখন দেখা যাবে যে বিয়ে শাদী বা অন্যান্য অনুষ্ঠানে উপহার সামগ্রী স্বর্ণ মানুষ দেয় না বললেই চলে। শুধুমাত্র যাদের বিবাহ অনুষ্ঠান হবে, আগে যে পরিবারটি 10 ভরির স্বর্ণ অলংকার তার দিয়ে তার মেয়ে বা ছেলেকে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করত, এই দাম বাড়ার কারণে এখন দেখা গেছে সেটাকে হয়তো সম্প্রতি। ধন্যবাদ। সম্প্রতি জুয়েলার্স যারা ব্যবসায়ী আপনারা করছেন, আপনারা একটা দাবি করছেন সরকারের কাছে, বলছেন যে একটা নীতিমালা দরকার। নীতিমালা হচ্ছে স্বর্ণ অলংকার ব্যবসার ক্ষেত্রে। এই নীতিমালাটা আপনার মূল দাবিটা কি চাচ্ছেন? সুন্দর প্রশ্ন করেছে।
আসলে আমাদের দেশের অনেক ব্যবসায়ী কলাম নীতিমালার বাইরে থেকে ব্যবসা করতে চায়। নীতিমালার বাইরে গেলে তো আর কোনো দায়বদ্ধতা থাকে না, কিন্তু আমরাই ব্যতিক্রম জুয়েলারি সমিতি, যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি যে আমাদের একটি জুয়েলারি নীতিমালার আওতায় একটি নীতিমালা, যুগোপযোগী নীতিমালা করে সেই ব্যবসাটার প্রসার করা। সেই নীতিমালার মূল কি পয়েন্ট যেটা আপনার চাচ্ছেন? মূল পয়েন্ট হচ্ছে যে আমাদের, আপনারা জানেন যে আমরা এখন যে আমাদের বাজার, সেই স্বর্ণ আমদানিটা আমাদের জন্য খুব দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে। স্বর্ণ নীতিমালা হলে যেটা হবে যে আমরা বাংলাদেশ থেকে পিওর গোল্ডটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা পেতে পারি, এবং এই নীতিমালার ভিতর ভ্যাট, ট্যাক্স, আমদানি রপ্তানি সব কিছু থাকবে। শুধু এই নীতিমালাটা না থাকার কারণে এই ঐতিহ্যবাহী জুয়েলারি শিল্পটা আজকে প্রায় ধ্বংসের পথে চলে গেছে। ধন্যবাদ জনাব দিলীপ রায়। আমি জনাব আনোয়ার হোসেনের প্রশ্ন করতে চাচ্ছি, এই যে নীতিমালায় যেটা বলছে যে এখন এই মুহূর্তে স্বর্ণের আমদানি করা যায় না, তো তাহলে এই আমাদের স্বর্ণের যে বাজারে যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করছি কিভাবে? ধন্যবাদ। শুধু কি ব্যাগেজ রুলে? অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা চাহিদা পূরণ হচ্ছে ব্যাগেজ রুলে। ব্যাগেজ রুল এখানে অ্যালাউ আছে। এছাড়াও বিভিন্ন রকম ভাবে রিসাইক্লিং তো আমাদের হচ্ছে এখানে। এছাড়াও অর্নামেন্ট ফর্মে অনেক আসতেছে। আমাদের প্রচুর লোক আছে দেশের বাইরে, যেই রকম রেমিটেন্স আসে, তারাও দেশে যখন ফিরেন তখন 200 গ্রাম পর্যন্ত ডিউটি ফ্রিতে তারা অর্নামেন্ট ফর্মে আনতে পারেন। তারপরেও অন্যান্য ভাবেও আসে, এখানে অলংকার হিসেবে প্রচুর আসে। হজ মৌসুমে যারা যান, হজের সময় প্রচুর আনে। বিভিন্নভাবে সারা বছরেই এইখানে অর্নামেন্ট ফর্মেও আসতেছে এবং কিছু পিওর ফর্মেও আসতেছে। সেইটা দিয়ে আমরা আমাদের এখানে চাহিদা মিটতেছে এবং রিসাইক্লিং এই ব্যাপারে। যদি এই নীতিমালায় এটাকে অনুমতি দেওয়া হয়ে থাকে, তাহলে কি এটা মনে হয় এই অলংকার শিল্প লাভবান হবে? অবশ্যই। নীতিমালাটা প্রত্যেকটা জিনিসে রাষ্ট্র গ্যারান্টি দিচ্ছে সকল নাগরিককে। ট্রেডিং করার জন্য একটা নীতিমালা, কোন ট্রেডিং আমরা করব, আমাদের গোল্ডের অর্নামেন্ট হচ্ছে, ডায়মন্ডের অর্নামেন্ট হচ্ছে, এইগুলি ট্রেডিং করার জন্য অবশ্যই একটা নীতিমালা হওয়া উচিত। আমাদের এখানে ব্যাংকগুলি আছে, পৃথিবীর সব দেশে আছে। যেমনভাবে ফরেন কারেন্সি ব্যাংক ইস্যু করা হয়, সেইভাবে গোল্ডও যদি এখানে ইস্যু করা হয়, তাহলে যারা ব্যবসায়ী, জেনুইন ব্যবসায়ী আছে, তারা সেই ব্যাংকে থেকে গোল্ডগুলি ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসে কিনতে পারলেন। এখন যে স্বর্ণগুলো আসছে সেটার গুণগত মান যাচাই করার সুযোগটা বোধহয় খুব কম থাকছে আপনাদের। না, এটা গুণগত মান এখন বাংলাদেশে গত 3-4 বছরে যথেষ্ট ইমপ্রুভ করছে। এখানে টেস্টিং ল্যাবরেটরি হয়েছে, এখানে হলমার্কিং হচ্ছে, তারপরে এখানে ক্যাডমিয়াম পদ্ধতিতে যেটা সোল্ডারিং হয়, যে থাউজেন্ড কম্পোনেন্টসগুলিকে, আমাদের এই ট্রেডিশনাল অর্নামেন্টসগুলিকে ওয়েল্ডিং করে যেই ফর্মে আনা হয় অর্নামেন্ট, সেইগুলি এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যেখানে ক্যাডমিয়ামের অর্থাৎ 22 ক্যারেট বা 21 ক্যারেট, 18 ক্যারেট, ওইগুলি স্ট্যান্ডার্ড ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে আসছে। এবং আমাদের এখানে ল্যাবরেটরিগুলিতে সেই টেস্টিং করে হল মার্কিং করে দিচ্ছে। অর্থ হলো লোকাল যারা বায়ার আছে, আমাদের ডোমেস্টিক বায়ার, তারা এখন একদম রিল্যাক্সে এই সমস্ত অর্নামেন্টগুলি কিনতে পারেন। এর ভিতরে কোনো ভেজাল নাই বা এর ভিতরে কোনো রকম কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। দিলীপ রায়, অলংকার বলতে স্বর্ণ বুঝি, বাট এখন স্বর্ণের পাশাপাশি আমাদের প্রচুর ইমিটেশনের অলংকারও দেখা যাচ্ছে। সো আপনার ব্যবসার ক্ষেত্রে, যেটা আমাদের অলংকারের ব্যবসার ক্ষেত্রে ইমিটেশনের বাজার কতখানি এখন দখল করে আছে? স্বাভাবিক কারণে মানুষ যখন যে দ্রব্যটা দুষ্প্রাপ্য হয়ে যায় বা নাগালের বাইরে চলে যায়, তখন বিকল্প একটা জিনিস মানুষ খোঁজে। আসলে স্বর্ণালংকার হলো আমাদের ঐতিহ্য, এখানে সংস্কৃতির সাথে জড়িত। এই স্বর্ণের দাম বাড়ানোর কারণে যারা আর্থিকভাবে এটা স্বর্ণ কিনতে পারে না, বিকল্প হিসেবেই কলম তারা ইমিটেশন পদ্ধতিটা তারা গ্রহণ করে। এর একটা দিক আছে। আর একটা আছে যে মানুষের বিভিন্ন ডিজাইন, যেটা অলংকারের বাইরেও যায়, এই ইমিটেশনের অনেক নতুন নতুন ডিজাইন আছে, এই কারণেও একটা শ্রেণী আছে যে তখন তারা এই দিকে ঝোঁকে। আমাদের ইমিটেশনের যে অলংকার, এগুলো মূলত কোথা থেকে আসে? এটা আমাদের দেশেও তৈরি হয়, ম্যাক্সিমামই বাইরের থেকে এগুলি আসে। বাইরে থেকে আসে? বাইরে কোন কোন জায়গা থেকে আসে এগুলো? বাইরে ধরেন সিঙ্গাপুর থেকে আছে, কাতার থেকে আছে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, হংকং এর থেকে বেশি, কোরিয়া, বিভিন্ন দেশ থেকে। ফ্যাশন জুয়েলারি হিসাবে ডিমান্ড তো এগুলি সস্তা, গোল্ডের মতো এত এক্সপেন্সিভ না এগুলি, তো যার জন্য এগুলি স্বাচ্ছন্দ্যটা পড়তে পারে। ধন্যবাদ। আমরা ফিরে আসবো, এই ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে আমাদেরকে। আমরা আলোচনা করছিলাম গহনার বাজার নিয়ে।
এখানে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইমিটেশন বাজার কতখানি দখল করেছে আমাদের অলংকারের বাজার। এই বিষয়ে বিকল্প হিসাবে আমরা যেহেতু বলছি স্বর্ণের চেয়ে কম দামে এটার বিক্রির কথা, আবার নতুন একটা বিষয় বাংলাদেশে এসেছে, সেটা হচ্ছে ডায়মন্ড। আমি যারা আনোয়ার হোসেনের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে সম্প্রতি ডায়মন্ড ব্যবসা কেনাবেচা শুরু হয়েছে, এই ব্যবসায় কেমন সাড়া পাচ্ছেন, কেমন ক্রেতা আপনারা দেখছেন? ধন্যবাদ। ডায়মন্ড বিজনেস বেশ অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে। স্পেশালি শোরুমে তো বিক্রি হতোই, জুয়েলারি যে কোনো জুয়েলারি আলারাই আগে থেকে ডায়মন্ডের অর্নামেন্টগুলি বিক্রি করত। কিন্তু আমরা প্রায় 10-12 বছর আগে 2000 সালের দিকে বাংলাদেশে একটি ডায়মন্ড কার্ডিং ইন্ডাস্ট্রিও তৈরি করেছি। সেইখানে এখন 300 মেয়ে আছে, বাংলাদেশি মেয়েরা, তারা ডায়মন্ড কার্ডিং করতেছে। ওইখানে বিদেশি এক্সপার্টও আছে, শ্রীলঙ্কার, বেলজিয়ামের, ভিয়েতনামের এক্সপার্টরা সেখানে কাজ করতেছে। এবং জুয়েলারি সেকশনও প্রায় 50 জন মেয়ে আছে যারা খুব মডার্ন জুয়েলারি করতেছে। এবং আমাদের এই গ্রেডিংগুলি, ডায়মন্ডের এই গ্রেডিংগুলি ওয়ার্ল্ডের খুব টপ গ্রেডিং এর মধ্যে আমরা আছি। এবং সবচেয়ে বড় খুশির ব্যাপার হলো যে আমরা এখান থেকে এক্সপোর্ট করতেছি। লুকালো একটি কোম্পানিকে আমরা দিচ্ছি, এখানে তারা মার্কেটিং করতেছে। আমরা যখন এক্সপোর্ট করলাম বেলজিয়ামে, তখন বেলজিয়ামের যে অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার আছে, উনি তখন গর্ব করে একটা পার্টি দিয়েছিলেন যে বাংলাদেশ, আমরা অনেক কিছু পারি এবং আমাদের গ্রেডিং যে চেঞ্জ হয়েছে, আমরা পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান যে বস্তু, যেই পণ্য আছে, সেই পণ্যগুলিকে আমরা তৈরি করি। ধন্যবাদ আনোয়ার হোসেন। আমরা আবার এই ডায়মন্ড নিয়ে কথা বলবো, তার আগে আমরা একটু সিলেটের কথা বলতে যাচ্ছি। এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সেখানকার কমলা ভান্ডার জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিহার কুমার রায়। কথা বলছি তার সাথে। নিহার, সিলেটে বর্তমানে স্বর্ণালংকার ব্যবসার কি অবস্থা? স্বর্ণালংকার ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমরা গত কয়েক বছর আগেও যখন স্বর্ণের বড়ি ছিল 10-12 হাজার বা 20,000 টাকা যখন ছিল, তখন মানুষের মধ্যে যে আমরা একটা সাড়া দেখেছিলাম যে ঈদের সময় আমরা একটা অন্ততপক্ষে একটা গহনার অলংকার কিনি যেটা ভবিষ্যতের একটা সম্পদ হয়ে দাঁড়াবে, সেরকম কোনো কাস্টমার তো আমরা পাচ্ছিই না। এবং আমরা কোনো জুয়েলারি, প্রত্যেকটা দোকানকেই দেখা যাচ্ছে কোনো মানে লোকই দেখা যায় না, জুয়েলারি কেনার মতো মানে ইচ্ছা থাকলেও সাধ্যে কুলাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের ব্যবসা যেহেতু ভলিউমটা কমে গেছে, এই ক্ষেত্রে আপনারা কি উপযুক্ত কারিগর পাচ্ছেন, দক্ষ কারিগর পাচ্ছেন আপনার দোকানগুলোতে? হ্যাঁ, আমাদের আসলে মেইনলি এখন ব্যবসাটা চলে গেছে বিয়ে শাদিতে। যাদের বিয়ে হচ্ছে বা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তারাই শুধু গহনাগুলো কিনছেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে দক্ষ জনাব রায়, আমি বলছিলাম দক্ষ কারিগর কি আপনি পাচ্ছেন কিনা আপনাদের ইন্ডাস্ট্রিতে সিলেটে? হ্যাঁ, দক্ষ কারিগর পাচ্ছেন? দক্ষ কারিগর কমে যাচ্ছে, দক্ষ কারিগররা আস্তে আস্তে ডাইভার্ট হয়ে অন্য প্রফেশনে চলে যাচ্ছে। ধন্যবাদ রায় আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে যেহেতু এই প্রফেশনে দক্ষ লোকবল কমে যাচ্ছে, যেটা আমরা আলোচনা আগে শুনছিলাম, তো এই লোকগুলোকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি করা যেতে পারে? আপনাকে আমি আগেই বলছি যে আসলে আমাদের একটি স্বর্ণ নীতিমালার অভাবে যখন আমরা গোলটাকে, যেটা আমাদের আনোয়ার সাহেব বললেন আগে, যে আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যখন আমরা প্রতিদিনের বাজার রেটে আমরা পিওর সোনাটা আমরা কিনতে পারবো, তখন কিন্তু স্বর্ণের দামটাও কমে যাবে। এবং এই যে দক্ষ কারিগরগুলি আজকে আমাদের এই স্বর্ণের বাজার না থাকার কারণে এরা কিন্তু অন্য পেশায় চলে যাচ্ছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা আজকে সারা বিশ্বের 70% মার্কেট তারা দখল করে রয়েছে এই স্বর্ণ বাজারে। প্রায় $28 বিলিয়ন তাদের বাৎসরিক, 28 বিলিয়ন তারা এক্সপোর্ট করে বিশ্বের বিভিন্ন দেশে। আমরাও কিন্তু এই পরিমাণ স্বর্ণ বাইরে থেকে বেশিও করতে পারতাম যদি আমাদের একটা গোল্ড পলিসি থাকতো। জনাব আনোয়ার, আপনি এফবিসিসিআই, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই একজন ডিরেক্টর বটে। আপনি এফবিসিসিআইয়ের সাথে আপনারা এই জাতীয় বিষয়ে কোনো সরকারকে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা, কি করে এই শিল্পকে রক্ষা করার জন্য? ধন্যবাদ। আমরা তো সবসময় দিই। এফবিসিসিআই হলো হোল কান্ট্রির বিজনেসম্যানদের অ্যাপেক্স বডি। তো সেইখানে সব রকমেরই প্রপোজাল দেওয়া হয়। বাজেটের সময়
এক্সপ্লেনও করা হয়। স্পেশালি যেহেতু আমি এই সেক্টরের, জুয়েলারি সেক্টরের এবং ডায়মন্ডের সেক্টরে, আমরা চেষ্টা করি বুঝাতে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে যারা বুঝার তারা নিজেরা বুঝেনও না বা বুঝতে চানও না। না বুঝাটা অপরাধ না, বুঝতে না চাওয়াটাও হলো বিড়ম্বনা। আমরা যখন বারে বারে বলি সেই সমস্ত অথরিটিকে যে আমাদের এই প্রবলেমগুলি আছে, আপনি যদি অর্নামেন্টের দিকে স্পেশালি গভর্নমেন্টের নজর দিত, তাহলে আমাদেরও এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যেই ব্যাপারটা ছিল সেটাও হয়ে যেত, শুধুমাত্র আমরা গার্মেন্টের উপরে ডিপেন্ড করে থাকতাম না। জনাব আনোয়ার হোসেন, আপনার একটা প্রতিষ্ঠান আছে যেটি স্বর্ণালংকার রপ্তানির সাথে জড়িত, বিষয়টা আপনাকে বুঝিয়ে বলবেন যে কিভাবে আপনারা বাংলাদেশে, যেহেতু আমরা স্বর্ণ আমদানি করতে পারি না, তাহলে রপ্তানি করছে কিভাবে, কি পদ্ধতি? না, রপ্তানির জন্য এখানে একটা পলিসি আছে, সেটা হলো সুপারভাইজ বন্ড সিস্টেমে। আমার প্রয়োজনে আমি যত ইচ্ছা তত ইম্পোর্ট করতে পারবো, এবং সেখানে সুপারভাইজ বন্ডে স্পেশালি একটা জায়গাতে সেগুলি থাকবে, সুপারভাইজ হবে, এবং অর্নামেন্ট তৈরি করে সেগুলি আবার এক্সপোর্ট করে দেওয়া যাবে। সেটা এখনো আছে, সেই অভ্যন্তরীণ বাজার আসবে না। কিন্তু যেই দেশের অভ্যন্তরীণ বাজার উইক থাকে সেই দেশের এক্সপোর্টও খুব একটা ইমপ্রুভ হয় না, এটাই দেখা গেছে পরীক্ষা করে। তা আমরা যদি আমাদের অভ্যন্তরীণ বাজারগুলির যেই কারিগরের কথা আমরা বললাম, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় সারা পৃথিবীতে যত কারিগর আছে হাতে কাজ করে তার 80% হলো বাঙালি। তাহলে আমাদের বিশাল এই সম্পদ থাকার পরেও আমাদের যদি সুষ্ঠু নীতিমালা হইতো, গভর্নমেন্টে যদি আমাদের যে হাতের কাজ বিশ্বব্যাপী এত জনপ্রিয়, এটাকে যদি ইকুইপমেন্টস, মডার্ন ইকুইপমেন্টসের সাথে এটার সমন্বয় করা যেত, তাহলে আমাদের অর্নামেন্টগুলি আরও ওই মেকিংয়ের যেটা ব্যাপারটা থাকে সেটা আরও কমে আসতো। তাতে হতো কি যে আমরা বিশ্ববাজারে এটা নিয়ে কন্টেস্ট করতে পারতাম, তা আমাদের লোকাল মার্কেটও অনেক সস্তায় আমরা আমাদেরকে দিতে পারতাম, যারা বায়ার আছে তাদেরকে দিতে পারতাম। এই সমস্ত অনেক বিষয়গুলি আছে, সেইগুলি যদি আমাদের এই প্রপোজালগুলি যদি গভর্নমেন্ট স্পেশালি বিবেচনায় দেখে, তাহলে কিন্তু অনেকটা আমাদের এখানে বেকারত্বর যে সমস্যা সেটাও অনেকটা ইমপ্রুভ হয়। যারা দীর্ঘদিন 3-4 পুরুষ ধরে এই জুয়েলারি বিজনেসের সাথে ইনভলভ আছেন, যে বিশেষ করে আমাদের মেকাররা, যারা কারিগর বলি, সেই কারিগররা এখন বেকার হয়ে যাচ্ছেন এই সমস্ত বিষয়ের জন্য। আমরা চাকরি না দিতে পারি, কিন্তু চাকরি যাদের আছে, কর্মসংস্থান যাদের আছে, তাদেরও যদি সেভ করতে পারি, তাহলেও অনেকটা আমাদের জন্য ভালো ব্যাপার হয়। এখানে এটা আসার কথা আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি উচ্চ পর্যায়ে স্বর্ণ নীতিমালা প্রণয়ন কমিটি হয়েছে। সেখানে আমাদের জুয়েলারি সমিতির প্রতিনিধি রয়েছে, কারিগর সমিতি রয়েছে, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর এর প্রতিনিধি নিয়ে একটা উচ্চ পর্যায়ে কমিটি হয়েছে। এবং আমার বিশ্বাস যে আমাদের দীর্ঘদিনের যে দাবিটি জুয়েলারি সমাজে, যে একটি স্বর্ণ নীতিমালা হলে আমরা যেমন এদেশের যারা বেকার কারিগর আছে, যারা এই ব্যবসার থেকে বিকল্প ব্যবসায় ফিরে গেছে, তারা আবার সচেতন হবে, এবং আবার আমরা শুধু আমাদের দেশের চাহিদাই নয়, এই স্বর্ণ নীতিমালাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকে অন্যান্য দেশের তুলনায় আমরা বাংলাদেশ থেকেও এই স্বর্ণের গহনা এক্সপোর্ট করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমরা গার্মেন্টসের মতন এই দেশে অর্থনৈতিক খাতে আমরা অবদান রাখতে পারব। ধন্যবাদ জনাব রায়, আমরা আশা করব সরকার এটা করবে। ধন্যবাদ জনাব আনোয়ারকে আমাদের সময় স্বল্পতার জন্য আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, আমাদের গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে স্বর্ণের বাজার অস্থির, তবে সেই সাথে বিকল্প পথে বেছে নিয়েছেন যারা স্বর্ণ অলংকার বা অন্য অলংকার ব্যবহার করে থাকেন। তবে সব মিলিয়ে দেশের গহনার বাজারে আরও বিস্তার লাভ করুক এই প্রত্যাশা নিয়ে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো। সাথেই থাকুন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে।